আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই স্পেশাল অধ্যায়ে আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের আজকে সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আমরা গত ক্লাসে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সামান্য ধারণা নিয়েছিলাম। আজকে আমরা একটু ভালোভাবে ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। ক্লাউড শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থে মানে একটা মনোরঞ্জক অর্থে, একটা সুন্দর অর্থে ব্যবহার করা হয়। ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং, মানে ইন্টারনেটের মাধ্যমে যে কম্পিউটিং করা হয় সেটাকে বলে ক্লাউড কম্পিউটিং। তো এখানে একটা সংজ্ঞা লেখা আছে, ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা ও অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এতে ওয়েবে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো আমি একটু ছবিটা দিয়ে আসি। ছবিটা নিয়ে আসলে এই ক্লায়েন্টের বিষয়টা বুঝতে পারবা। এই দেখো, আমরা গত ক্লাসে ক্লাউড কম্পিউটিংয়ের যে ছবিটা দেখছিলাম সেটা দেখতে এরকম ছিল। আমাদের চারপাশে অনেকগুলো কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, এবং এই কম্পিউটার ল্যাপটপগুলো আমাদের একে অপরের সাথে যুক্ত হইতে পারে মাঝখানে একটা অংশের মাধ্যমে, যেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তো এই যে আমাদের এক একটা কম্পিউটার, এক একটা মোবাইল ফোন যে একটার সাথে একটা কানেক্ট আছে, এটাকে বলা হয় তোমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে প্রতিনিধি। যেমন তুমি এখানে তোমার মোবাইল ফোনটা ইউজ করতেছো, কিন্তু মোবাইল ফোনে এমন একটা অ্যাপসের প্রয়োজন আছে, সেই অ্যাপসটা না থাকার কারণে তুমি এই মুহূর্তে সেই কাজটা করতে পারতেছো না। ওই অ্যাপসটার অনেকটা দাম, সেটা তুমি কিনতেও পারবা না। তো এখন তোমার করণীয় হচ্ছে তুমি অন্য অন্য যে ক্লায়েন্ট আছে, সদস্যগুলো আছে এই ক্লাউডের মধ্যে, তাদের কাছ থেকে ভাড়া নিবা। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা অ্যাপস বা একটা সফটওয়্যার ভাড়া নিবা। ভাড়া নিয়ে তুমি তোমার কাজটা করে ফেলবা। এই যে তুমি যে নিজের প্রয়োজনে অন্যদের কাছ থেকে একটা অ্যাপস ভাড়া নিয়েছো 1-2 ঘন্টার জন্য কিছু টাকার বিনিময়ে, এই যে ভাড়া নিলা, কাদের থেকে ভাড়া নিলা? ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্ট মানে সদস্য। একটা ক্লাউডের আশেপাশে যতগুলো মানুষ থাকবে বা যতগুলো কম্পিউটার থাকবে, ডিভাইস থাকবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে সে ক্লাউডের এক একটা সদস্য বা ক্লায়েন্ট। এবার বুঝতে পারছো ক্লায়েন্টের বিষয়টা কি? জি স্যার। থ্যাংক ইউ। জুমও তো একটা ক্লাউড মিটিং প্লেস, তাই না? হ্যাঁ, এক্সেলেন্ট। জুমো একটা ক্লাউড মিটিং প্লেসের মতোই কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্টের বিষয়টা। ক্লায়েন্টের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। না ভাইয়া, কোশ্চেন ওকে, থ্যাংক ইউ। সোনালি জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। নিয়মিত ক্লাসে জয়েন করো। তো এটা বলতেছিলাম আর কি, ক্লায়েন্টের বিষয়ে আমরা বললাম। আচ্ছা, এরপর আমরা যাই সামনের দিকে। তো পরবর্তীতে বলতেছে যে কোথায় ছিলাম? হ্যাঁ, ধরা যাক একটি কোম্পানির 6টি সার্ভার দরকার। 6টি সার্ভার, এগুলো ক্রয় করে সেট আপ করা এবং মেনটেন্স করতে অনেক খরচ হবে। সাপোজ একটা বড় কোম্পানি আছে, সেই কোম্পানি অনেক অনেক ভালো ইন্ডাস্ট্রিয়াল কাজ করে, তো বিদেশের দিয়ে সাথে অনেক যোগাযোগ আছে। তো অবশ্যই তাদের কী লাগে? অনেক বড় নেটওয়ার্ক প্রয়োজন, সার্ভার প্রয়োজন। তো সেই কোম্পানির এই সার্ভারগুলো যদি কিনতে চায় তাহলে অনেক টাকা খরচ করতে হবে। আবার এগুলো সেট আপ করার ঝামেলা আছে, মেনটেন করার অনেক ঝামেলা আছে। সবসময় এগুলো ব্যবহার না হলেও খরচ কমানো যাবে না। কিন্তু কোম্পানিটি যদি ক্লাউড কম্পিউটিং সুবিধা নেয়, যেমন Amazon.com-এর ক্লাউডে এমআই মিডিয়া মেশিন ভাড়া নেয়, মানে Amazon.com-এর ক্লাউড যে অংশটা আছে সেখানে একটা মেশিন থাকে, সেই মেশিনটা ভাড়া নেওয়া যায়। কথা কি বুঝতে পারছো? কথা বইলো। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে ঘন্টা হিসাবে বিল দিতে হলে খরচ অনেক কম হবে। এই মেশিনটা কিনতে সাপোজ মনে করো 1 কোটি টাকা লাগে, মনে করো, আনুমানিক ধরতেছি। আমরা যদি কোনো একটা সার্ভার তৈরি করতে চাই, মেশিনের সাহায্যে সার্ভার তৈরি করতে হয়, তো সেই সার্ভার তৈরি করতে তো আমাদের অনেক টাকা খরচ হবে। একটা মেশিন দিয়ে সাপোজ আমি সার্ভার তৈরি করতে পারবো 6টা সার্ভার। তো 1 কোটি টাকা দিয়ে একটা সার্ভার কিনবো, এতটা টাকা তো আসলে হয় না তেমন, তাই না? তো এই 1 কোটি টাকার ক্লাউড মানে মেশিনটা ছাড়া আমরা সার্ভার তৈরি করতে পারবো না বা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। তো আমরা যদি Amazon.com থেকে এই মেশিনটা ভাড়া নিই, সাপোজ একদিনের জন্য ভাড়া নিলাম। সাপোজ একদিনের জন্য ভাড়া নিলে সাপোজ বেশি দেওয়া লাগবে না, সাপোজ 50,000 60,000 টাকা দিতে হবে যদি আমি ভাড়া নিই আর কি। হ্যাঁ, তাহলে তো মোটামুটি আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো এই যদি এরকমই হয়, 1 কোটি টাকার হিসাব 50-60 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা তো কষ্ট করে টাকা কিনবো না। আমার কেনার প্রয়োজন আছে? কেনার প্রয়োজন না। যখনই প্রয়োজন হবে তখনই আমরা কি করব? এটা ব্যবহার করব ভাড়া নিয়ে।
এটাই কিন্তু ক্লাউড কম্পিউটিং। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তাহলে হ্যাঁ, এটা আমরা করলাম। যতক্ষণ ব্যবহার করা হবে ঠিক ততক্ষণই বিল দিতে হবে। পাওয়ারফুল মেশিন চালানোর জন্য অতিরিক্ত বিদ্যুতের বিলও খরচ হয়। বিদ্যুৎ খরচ বা মেশিন রুম ঠান্ডা করার দরকারও নেই। আমরা যদি মেশিনটা কিনি তাহলে প্রচুর কারেন্ট যাবে, প্রচুর কারেন্ট, আর বিদ্যুৎ বিলও আসবে অনেক। তো এগুলোর কোনো কিছুরই ঝামেলা পোহাতে হবে না যদি আমরা একটা মেশিনটা ভাড়া নিতে পারি। ওকে, লো কনফিগারেশনের কিছু মেশিন রাখলেই হবে, আর থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট। আমরা যদি এই বড় মেশিনটা নাও নিই, ছোট ছোট মেশিনের মাধ্যমে এই বড় মেশিনের এই ভাড়ার মাধ্যমে এই ছোট মেশিনগুলো চালিয়ে আমরা কি করতে পারবো, সার্ভার তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে অফিসের এই লো পাওয়ার কম্পিউটারগুলো দিয়ে ক্লাউডের ভার্চুয়াল মেশিনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। যেহেতু মেশিনগুলো আমাজনের সার্ভারে, তাই সেগুলোর মেইনটেন্সের কোনো ঝামেলা নেই, খরচ নেই। হার্ড ডিস্ক সহ বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেমোরি ডিভাইসের ডেটা আগুনে পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া প্রভৃতি ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে ক্লাউড কম্পিউটিং একটি কার্যকর পদ্ধতি। মানে যত রকম ঝামেলা আছে সকল রকম ঝামেলা এক নিমেষে আমাদের মুক্ত করতে পারবে এই ক্লাউড কম্পিউটিং পদ্ধতি। তো ক্লাউড কোনো নির্দিষ্ট প্রযুক্তি নয়, এটা একটা বিজনেস সিস্টেম, বরং এটা হচ্ছে একটা ব্যবসায়িক মডেল। মনে রাখবা, ক্লাউড কিন্তু কোনো আমাদের প্রযুক্তি না, এটা হচ্ছে একটা বিজনেস আইডিয়া। এটা আমরা একটু পর ইতিহাস দেখলে সব বুঝবো। মনে থাকবে কথাটা যা বললাম, ক্লাউড কম্পিউটিং এটা কিন্তু প্রযুক্তি না, এটা হচ্ছে একটা বিজনেসিং মডেল, যে কীভাবে আমরা টাকা দিয়ে না কিনেও বিজনেসে মানে ব্যবহার করব, ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে ভাড়া দিব, আমাদের কাজ হয়ে যাবে। এইটাই বিষয়টা। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এ বেশ কিছু নতুন পুরানো প্রযুক্তিকে বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়। যেসব ক্রেতার অল্প সময়ের জন্য কম্পিউটার দরকার বা তথ্য রাখার জায়গা দরকার, কিন্তু অল্প সময়ের জন্য কম্পিউটার কেনার পেছনে অজস্র টাকা খরচের ইচ্ছে নেই, সেসব মানুষরা বা তারা ক্লাউডের মাধ্যমে ক্লাউড সেবাদাতার কাছ থেকে কম্পিউটার বা স্টোরেজ স্পেস ভাড়া নিয়ে কাজগুলো করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং NIST, মনে রাখবা NISTর পুনরূপটা আমাদের MCQতে আসে, হ্যাঁ মনে রাখবা, অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের সংজ্ঞা অনুসারে তারা মনে করতেছে যে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনোভাবে সেবাদাতার সিস্টেমের আউটসোর্স করার এমন একটি মডেল যাতে তিনটি বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ NISTর মতে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে নিহিত। কীরকমভাবে তারা বলতেছে একটু খেয়াল করো। প্রথম যে নাম্বার বৈশিষ্ট্য সেটা হচ্ছে যত চাহিদা তত সার্ভিস। অর্থাৎ ক্রেতা যত চাইবে, একটা ক্লাউডের বাকি ক্লায়েন্টরা মানে সেবাদাতারা ততই অধিক পরিমাণ সেবা দিতে পারবে। সাপোজ তোমার একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটা তোমার 1 দিন 2 দিন 3 দিন লাগবে, তো তোমার যত লাগবে একটা সেবাদাতা ক্লায়েন্ট তোমাকে তত দিন সেই অ্যাপটা বা সফটওয়্যারটা ভাড়া দিবে। কেন? 1 দিন ভাড়া দিলে 1000 টাকা, 3 দিন ভাড়া দিলে 1000 টাকা, 3000 টাকা। তার মানে তোমার ইচ্ছা মতো তুমি ক্লায়েন্টের কাছ থেকে যত দিন মনে চায়, যত ঘন্টা মনে চায়, তুমি তোমার সফটওয়্যার বা অ্যাপসটা ভাড়া নিতে পারবা বা চালাতে পারবা। এটা হচ্ছে আমাদের এই ক্লাউড কম্পিউটিংয়ের একটা বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার, যখন চাহিদা তখনই সার্ভিস। অর্থাৎ ক্রেতার যখনই প্রয়োজন হবে সফটওয়্যার ব্যবহার করতে, ঠিক তখনই সেবা দিতে পারবে ক্লায়েন্ট। মানে তোমার সকালে প্রয়োজন, তুমি সকালেই বলছো, সকালেই তুমি এই ইয়াটা পাবা, সুযোগটা পাবা, বিকালে পাবা না, রাত্রে পাবা না, যখন তখন পাবা, যখনই মন চাবে তখনই পেয়ে যাবা। ক্রেতা তার ইচ্ছার যখন খুশি তখন চাহিদা বাড়াতেও পারে, কমাতেও পারে। অর্থাৎ যদি তোমার প্রয়োজন হয় বেশি দিন ব্যবহার করবা, প্রয়োজন না হলে যতদিন ব্যবহার করতে মন চায় ততদিন ব্যবহার করবা, কোনো বাধ্যবাধকতা নাই। এরপর 3 নাম্বার হচ্ছে যখন ব্যবহার তখনই মূল্য শোধ। ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। অর্থাৎ বিষয়টা এরকম যে তুমি এই যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবা, অগ্রিম কোনো টাকা দিতে হবে না, তুমি ব্যবহার করার পরই টাকা দিবা। সাপোজ 1 ঘন্টা ব্যবহার করছো, এরপর টাকাটা দিবা। ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল পয়সা দিতে হবে। কথা কি বুঝছো? যতটুকু ব্যবহার করবা, যত ঘন্টা ব্যবহার করবা, তার বিনিময়ে তুমি কি করবা,
এই সার্ভিস চার্জটুকু দিয়ে দিবা। এই 3টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই তাকে ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে আনা যায়। এটা হচ্ছে তাদের মতে গবেষণা বা তাদের মতে উত্তরটা বা তাদের মতে সংজ্ঞা আর কি। এই 3টা বৈশিষ্ট্য বুঝতে পারছো ভালো করে? জি স্যার। আচ্ছা, এরপরে যাই নেক্সট। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে এক কথা কি বলতে পারি? কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিবার মাত্র, ওই যে আমাদের কিন্তু টাকা আছে না, টাকার মধ্যে লেখা থাকে চাহিবার মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। লেখা দেখছো কখনো? আমার কাছে তো টাকাটা আছে, আমি টাকাটা বের করে দেখাই, ওয়েট। আমি দেখাই যে কোনো একটা টাকা, সাপোজ আমাদের 200 টাকার নোট, হ্যাঁ এই যে 200 টাকার নোট, কি লেখা আছে দেখো, বাংলাদেশ ব্যাংক, নিচে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 200 টাকা দিতে বাধ্য থাকিবে। কি চমৎকার না? ভাই আমি চাইতাছি আমারে দিয়া দেন। স্যার আমাকে দেন। নাও নিয়ে নাও, তোমরা নিয়ে নাও, এই যে দিলাম, যদি পারো নিয়ে নাও। স্যার বিকাশে দিয়া দেন। না, বিকাশে দেওয়া যাবে না, নগদ দিতে হবে, নগদ। বিকাশ তো হচ্ছে তোমার, নগদে দিয়ে দেন, নাম্বার দিতেছি। আরে ওই নগদ না তো, আরে সরাসরি, সরি ওই নগদ না, সরাসরি দিতে হবে। তোমরা চালাক তো কম না। হ্যাঁ, আমি যদি সাপোজ তোমাদের সাথে মনে করো কোনোভাবে দেখা হতো, সাক্ষাৎ হতো, তখনও 2 টাকা হোক অন্তত, 200 টাকা না হোক, 2 টাকার লজেন্স তো দিতে পারতাম, তাই না? স্যার আপনি বাড়ি কই বলেন, আমরা আসতাছি। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা। তোমরা তো থাকো এক এক দেশে, এক একজন। স্যার আমার বাসার পাশেই আছেন আপনি, আমি যাইতেছি, আপনি ওয়েট করেন। আচ্ছা, চলে আসে। এই বাসা তুমি থাকো কত দূরে, আমি থাকি কত দূরে। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা, খেয়াল করো, খুশি হলাম। তো এই যে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে, এই কথাটা আমাদের প্রতিটা টাকাই লেখা থাকে, এটাই আর কি। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছো, থ্যাংক ইউ, তোমাদের রেসপন্স দেখে খুশি হলাম। তো এটাই আর কি বলতেছে যে ক্রেতার সুবিধা মতো যখনই চাইবে তখনই ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এরপর ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ক্রেতার সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের ক্লাউডের সাথে যুক্ত হন। নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময় ক্রেতা ও সার্ভারের মাঝে ইন্টারনেটের অংশটিকে অনেক আগে থেকেই মেঘের ছবি দিয়ে বোঝানো হতো। সেই কারণেই ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে। আসলে ক্লাউড কম্পিউটিং কথাটা আসার কারণটা হচ্ছে এই যে সাপোজ এগুলো ক্লায়েন্ট, তুমি এখানে বসে আসো, তোমার একটা কি প্রয়োজন, সফটওয়্যার প্রয়োজন, তুমি এইখানে মাঝখানে সিগন্যাল দিলা যে আমার একটা সফটওয়্যার লাগবে, আশেপাশে ক্লায়েন্টগুলোর মধ্যে দেখবে কার মধ্যে সফটওয়্যারটা আছে, তো সেইখানে সেই করবে, নক করবে, সেই সফটওয়্যারটা এই ক্লাউডের মাধ্যমে তোমার এখানে আসবে, সরি এই সিস্টেমের মাধ্যমে তোমার এখানে আসবে। তো আসলে যখন আমাদের এই সিস্টেমটা ডায়াগ্রামে আঁকা হচ্ছিল, তখন আসলে এখানে মেঘের মতো একটা ছবি আঁকা হয়েছিল, যারা এটা আর কি গবেষণা করে তৈরি করছে। তো যখনই দেখলো আর কি যে সিস্টেম শুরু হওয়ার মধ্যেই আমরা মেঘের মতো করে এঁকে ফেলছি এর নাম অনুযায়ী, তখন থেকে নাম ক্লাউড কম্পিউটিং হয়ে গেছে। অর্থাৎ যখনই যারা এটা আবিষ্কার করছে আর কি এই সিস্টেমটা, তারা একটা কাগজের মধ্যে একটা প্রতিচ্ছবি আঁকছে যেটা সিস্টেম কেমন হইতে পারে, তো সিস্টেমটার মাঝখানেরটা আঁকতে গিয়া এরকম মেঘের মতো আঁকে ফেলেছে। এরপর থেকে এর নাম তারা দিয়েছে নিজেরাই ক্লাউড কম্পিউটিং, আর এখন থেকে আমরা এটাই শিখতেছি ক্লাউড কম্পিউটিং। কথা কি বুঝতে পারছো এবার? বুঝতে পারছি। এটাই মানে প্রথম দিক থেকে এটা মেঘের মতো হয়ে গেছে ছবিটা দেখেই তারা এর নাম ক্লাউড কম্পিউটিং দিয়েছে, এটাই বলছে এই ইতিহাস। হ্যাঁ, সেই থেকে এই নামটা ক্লাউড কম্পিউটিং হয়েছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া, কোশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের লিঙ্ক চলে যাবে, হ্যাঁ একটু পরে লিঙ্ক চলে যাচ্ছে, লিঙ্কটা চলে যাবে অলরেডি। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি, তো নতুন লিঙ্কে আবার জয়েন করো। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা শুরু করতেছি। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাসটা আমরা এখন পড়ব। 1960 সালে ম্যাককার্থি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন এভাবে: কম্পিউটেশন একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসাবে, মানে জনগণের
বিচরণের মাধ্যমে জনগণ এটা ব্যবহার করতে পারবে সবার সাথে, মানে শেয়ার করার মাধ্যমে। তবে প্রকৃতপক্ষে এই ধারণা ভিত্তি লাভ করেছে 1990 সালের দিকে। 90-এর দশকের শেষে বড় বড় কোম্পানি ইন্টারনেটে ব্যবসায়ের আশায় বিশাল বিনিয়োগ করে ডেটা সেন্টার আর নেটওয়ার্ককে। অর্থাৎ 90 দশকে বড় বড় কোম্পানি যারা আছে তারা ইন্টারনেটে বিজনেসটা চালায়, আর সেটা ডেটা সেন্টারের মাধ্যমে এটা হয়। 2000 সাল নাগাদ হঠাৎ করে পুরো ব্যবসাটাই ধসে যায়, মানে কি ডাউন হয়ে যায়। ফলে অনেকে দেউলিয়া হয়ে পড়ে। দেউলিয়া হয়ে পড়ে মানে হচ্ছে পাগলের মতো হয়ে যায়, হ্যাঁ কি হইলো, আমরা যেই চিন্তাধারা করে বিজনেস শুরু করছিলাম এত ধস কেমনে নামলো। তো তাদের ডেটা সেন্টারের মাত্র 5% এর মতো ব্যবহৃত হচ্ছিল এবং বাকিটা সময় সিস্টেম অলস হয়ে বসে থাকতো। অর্থাৎ তাদের যে ডেটা সেন্টার তৈরি হয়েছিল বা ডেটা সেন্টার কাজ করতে মাত্র 5% কাজ হচ্ছিল, আর বাকিটা সময় সিস্টেমটা অলস হয়ে থাকতো বা কাজ করতো না আর কি। তো ইন্টারনেটের মাধ্যমে ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে অলস বসে থাকা কম্পিউটারগুলোকে কাজে লাগানোর বুদ্ধি থেকেই শুরু হয় ক্লাউড কম্পিউটিং যুগে। অর্থাৎ আমাদের ওই যে বড় বড় কোম্পানি যখন বিজনেস করতে চাচ্ছিল, সেক্ষেত্রে দেখলো যে এতগুলো কম্পিউটারের মধ্যে মাত্র 5% কম্পিউটারে কিছু কিছু সময়ের জন্য আমাদের বিজনেসের কাজগুলো করে, আর বাকি সময় তারা কোনো কাজই করে না, বসে থাকে, বা তাদের দিয়ে কোনো কাজ করা হয় না। কারণ বিজনেসের ক্ষেত্রে সবসময় তো আসলে কম্পিউটারে কাজ করার প্রয়োজন হয় না, যখনই প্রয়োজন তখনই আমরা কাজটা করি। তো এখন সেই বসে থাকা কম্পিউটারগুলোকে কাজে লাগানোর জন্যই ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ের এই সূচনা ঘটে। 2005 সাল থেকে Amazon.com ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 শুরু করে। এরপর থেকে পেছনে তাকাতে হয়নি ক্লাউড কম্পিউটিংকে। IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এখন ক্লাউড কম্পিউটিং ব্যবসায়ের সাথে জড়িত। প্রথম দিকে মানুষ যখন তাদের বিজনেসের একটা অবস্থা খারাপ যাচ্ছিল, তখন এই বিজনেসের অবস্থাকে কীভাবে পরিত্রাণ করার জন্য উপায় বের করা যায় সেটা চিন্তা করতেছিল। এর মাধ্যমেই মানে এই চিন্তাধারা থেকেই আমাদের ক্লাউড কম্পিউটিংটা জন্মগ্রহণ করে। এর পরবর্তীতে আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেই পুরো বিজনেসটা রান হয়। এই হচ্ছে ইতিহাস। তো এটা জাস্ট আমরা পড়লাম। এখন আমরা যাই আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে কিছু প্রকারভেদ আছে সেগুলো আমরা দেখি। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা পড়লে আমাদের এটা বইয়ের টপিক শেষ। তো ক্লাউডের প্রকারভেদ, ক্লাউডের ব্যবহারকারী কারা, তার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিংকে 3টি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। আমরা যখন টপোলজি পড়ছিলাম না, এরকমই আর কি প্রায়। তো পাবলিক ক্লাউডটা কি? পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত, অর্থাৎ যে টাকা দিবে সেই সার্ভিস পাবে। এমন ক্লাউডকেই বলা হয় পাবলিক ক্লাউড। অর্থাৎ যে কোনো একটা মানুষের প্রয়োজন অনলাইন থেকে একটা স্পেশাল সফটওয়্যার দিয়ে একটা কাজ করা, প্রোগ্রামিংয়ে কাজ করা, তো সেই সফটওয়্যারের দাম অনেক, তো সেই মানুষটা তো সেই সফটওয়্যার কিনতে পারবে না, তার ভাড়া নিতে হবে। তো এই ক্লাউড যেটা আছে পাবলিক ক্লাউড, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করলো যে আমার একটা সফটওয়্যার প্রয়োজন 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য, আমাকে একটু ভাড়া দিতে হবে। তো পাবলিক ক্লাউড সেই সফটওয়্যারটা তোমাকে ভাড়া দিল এবং তুমি সেই সফটওয়্যার দিয়ে তোমার কাজ করতে পারলা। তো এই যে কোনো একটা মানুষ অনলাইন থেকে যে কোনো একটা সফটওয়্যার নিয়ে যখন খুশি তখন ভাড়া নিয়ে কাজ করতে পারে, আর যেই ক্লাউডের মাধ্যমে এটা হয় তাকে বলা হয় পাবলিক ক্লাউড। সিস্টেমটা বুঝতে পারছো যা বললাম? ভাইয়া জুম কি পাবলিক ক্লাউড? জুম তো আসলে এটা তোমার ফ্রি ইউজার, এটা আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটা পাবলিক ক্লাউডই হবে, কারণ আমাদের এখানে ইউজারের ক্ষেত্রে কারো বাধ্যবাধকতা নেই যে আমাকে বড় একটা কোম্পানির সিইও হইতে হবে, আদারওয়াইজ আমি অ্যাপস ব্যবহার করতে পারবো না, যে কোনো ব্যবহার করতে পারবে। যেটা আমরা ফ্রি ব্যবহার করি তো এটা ক্লাউড বলা যায় না, ক্লাউড বলা যায় না, কিন্তু এখানে যদি টাকা দিয়ে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ক্লাউড হয়, তবে এটা পাবলিক ক্লাউডই হবে। ওকে, থ্যাংক ইউ। যেমন আমাজনের EC2 যে কেউ ব্যবহার করতে পারে। এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে, আর অসুবিধাটা হলো একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। অর্থাৎ তুমি একজনের কাছ থেকে নিছো একটা অ্যাপস এবং পরবর্তীতে আরেকটা অ্যাপস নেওয়ার সময় অন্য আরেকজন থাকবে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট হয়তো তোমার কাছ থেকে বেশি টাকা নিতে পারে, নিরাপত্তার সমস্যা হইতে পারে, বা তোমার সাথে তার কমিউনিকেশন ঠিক নাও থাকতে পারে।
এটা হচ্ছে অসুবিধা। কথা কি বুঝছো? একাধিক ক্লায়েন্ট এখানে থাকে বিজনেস করার জন্য, একজন কিন্তু না। অনেক ক্লায়েন্টের আনাগোনা হয়, ফলে নিরাপত্তার সমস্যা হয়। কথা কি বুঝতে পারছো? এই লাইনটার ব্যাখ্যা বুঝছো সবাই? আচ্ছা, এরপরে মাইক্রোসফট, গুগল প্রভৃতি পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করা হয়ে থাকে। যেমন গুগল যে কেউ ব্যবহার করতে পারে। গুগলে অনেকগুলো সাইট থাকে যেগুলো আমাদের টাকা দিয়ে ব্যবহার করতে হয়, সেটা আমরা ইউজ করি না, ফ্রি ইউজই করি। যে কোনো কিছু সার্চ করতে গুগলে আমরা যাই। আচ্ছা, বলছে প্রাইভেট ক্লাউড। তো এটা কীরকম? সেকেন্ড ইউনিট তো এই টপিক নাই তোমাদের, নাই এই টপিক, ক্লাউড কম্পিউটিং নাই তোমাদের। নতুন বইটাতে নাই ক্লাউড কম্পিউটিং, আমার তো মনে হয় থাকার কথা। তো নতুন বইটা কি খুলছো? খুলে দেখছিলা? নতুন বইতে কি? জি স্যার, নাই তো। শিওর ক্লাউড কম্পিউটিং নাই? আমার তো এখন দেখলাম তো, বই খুলে দেখলাম এখন। লাস্টের দিকে দেখো তো, থাকার তো মনে হয় কথা। আমি যতটুকু দেখছিলাম আমার কাছে মনে হয় চোখের মধ্যে লাগছিল ক্লাউড তো থাকার কথা ছিল, টপিকটা থাকার আচ্ছা, নতুন বই যার আছে সে একটু প্লিজ সূচিপত্রের পিকগুলো উঠায়া গ্রুপে দিলে ভালো হবে তো, তাহলে ভাইয়াও দেখতো আমরাও দেখতে পারতাম। সূচিপত্র না, সূচিপত্র সেম, সূচিপত্র সেম, সূচিপত্র সেম। বলি বই তো আমার কাছেই আছে। কত সালের বই দেখবো? এই যে বলি, সূচিপত্রের মধ্যে তো তোমার লেখা নেই, দেখো সূচিপত্রের মধ্যে শুধু নাম্বার লেখা আছে, কি কি অধ্যায় নাম। আচ্ছা ভাই, আমাদের বইয়ে তো সূচিপত্রে সবকিছু দেওয়া আছে, কোন অধ্যায়ে কোন কোন টপিক আছে সব দেওয়া আছে। এটা তো নতুন বই, এই বই প্লাস এই বইটা তোমাদের, এটা না তো, এটা তো বোর্ড বই। আমি যে বই ব্যবহার করি এটা তো লেখকের বই, এই লেখকের বই তো সবই লেখা আছে, কিন্তু এই বোর্ড বই তো লেখা নেই। বোর্ড বই তো একবারে জাস্ট নর্মাল, শুধু এগুলো লেখা আছে, আর কিছু লেখা নেই। এই হচ্ছে ঝামেলা। স্যার কত সালের বোর্ড বই স্যার? এই যে এই নতুন সালের, এবছরে তোমাদের জন্য যেটা পাবলিশ করা হইলো। দাঁড়ান দেখি, আমাদের মধ্যে তো আছে। তোমাদের মধ্যে আছে? দাঁড়াও দেখি। ক্লাউড কম্পিউটিং থাকার তো কথা ছিল, এটাকে বাদ দিল। এই যে ক্লাউড কম্পিউটিং আছে তো, এই যে কে কই না, এই যে আছে তো, এই যে সিস্টেক বইয়ের মধ্যে আছে স্যার। না, নতুনটাতে আছে যে সিলেবাসে, যে তোমাদের এটা নতুন না, আইসিটি বই চেঞ্জ করছে না, এটাই সেই আইসিটি বইটা যে আমার একটা স্টুডেন্ট কিনে নিয়ে আসছে, আমি ওর থেকে নিয়েছি, এটাই নতুন আইসিটি বই। এর মধ্যে তো আছে যে ক্লাউড কম্পিউটিং, এই যে আছে তো। সোনিয়া দেখো, তুমি দেখছো? এই যে আছে তো। সোনিয়া কই চলে গেল তো? আচ্ছা, যেই প্রশ্ন করছিলা ক্লাউড কম্পিউটিংটা তো আছে। সোনিয়া শুনতেছো? জি স্যার বলেন। তুমি বলছিলে না নাই নাকি? তুমি বলছিলা? জি স্যার, জি আছে তো, এই যে। আচ্ছা দেখো, তুমি অত খেয়াল করো নাই কা। আচ্ছা, আছে, এটা নতুন অংশের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, আমরা এই বই থেকে পড়ি, সমস্যা নাই, এখানে ব্যাখ্যা আছে বিস্তারিত। তো দেখো কি বলছে, প্রাইভেট ক্লাউডকে ক্লাউড বলা চলে কিনা এ নিয়ে মতভেদ আছে। মানে প্রাইভেটে যারা, মানে প্রাইভেট ক্লাউডটা নিয়ে আসলে ক্লাউড বলা হয় কি এটা সন্দেহ আছে। এরকম ক্লাউড হলো কোনো বড় সংস্থার নিজের নানা সার্ভিস চালাবার জন্য নিজে ডেটা সেন্টারকেই ক্লাউড মডেল ব্যবহার করা। সমস্যা হলো এতে করে কিন্তু খরচ অনেক হচ্ছে। নিজস্ব ডেটা সেন্টার ব্যবসাতে হচ্ছে, এটা খুবই ঝামেলা, বুঝছো? একটা প্রতিষ্ঠান নিজস্ব ডেটা সেন্টার বসাবে, খুবই ব্যয়বহুল। সেই ডেটা সেন্টার দিয়ে সবগুলো কম্পিউটারকে চালাবে, তো এটা অনেকটা ব্যয়বহুল। এটা তো আসলে ক্লাউডে বলাও যায় না। ক্লাউড হলে একটা ভাড়া হইতো, তো ভাড়া না, বসাতে হচ্ছে এটা আর কি। তো বসাতে হচ্ছে, ম্যানেজ করার জন্য লোক রাখা হচ্ছে। তবে বড় সংস্থার ক্ষেত্রে সুবিধাও আছে। কোনো বড় কোম্পানিতে 10টি ডিপার্টমেন্ট থাকলে 10টি ডেটা সেন্টার না বসিয়ে একটিকে ক্লাউড মডেলে ভাগাভাগি করে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তোমার 10টা বিল্ডিং আছে, সাপোজ মনে করো 10টা বিল্ডিং 10 জায়গায় আছে, তো 10টা বিল্ডিং 10 জায়গায় থাকলে তো 10টা ডেটা সেন্টার লাগবে, তাই না? সাপোজ তোমার এক একটা বিল্ডিং হচ্ছে 10 তলা, অনেকগুলো কম্পিউটার আছে, কথাটা বুঝছো? এক একটা বিল্ডিং 10 তলা, অনেকগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটার দিয়ে তোমার কি করতে হয়, কাজ করতে হয়। এখন প্রত্যেকটা বিল্ডিংয়ে যতগুলো কম্পিউটার আছে, এগুলো দিয়ে কাজ করতে গেলে একটা ডেটা সেন্টার লাগে, একটা শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম লাগে।
কিন্তু কথা হচ্ছে 10টা বিল্ডিংয়ের জন্য যদি আমি 10টা ডেটা সেন্টার বসাই তাহলে কোটি কোটি টাকা খরচ হবে। এত টাকা খরচ করার মতো নাই, সুবিধা নাই বা সামর্থ্য নাই। 10টা বিল্ডিংয়ের জন্য আমি একটা ডেটা সেন্টার তৈরি করব, সেই সেন্টারটা আমি ক্লাউডের বানাবো। ক্লাউড বানিয়ে বাকি 9টা সেন্টারের সাথে, 9টা বিল্ডিংয়ের সাথে কি করব, ক্লাউডের মাধ্যমে কম্পিউটারগুলো চালাবো। কথা কি বুঝতেছো যা বললাম? একটা ডেটা সেন্টার বানাবো, ক্লাউড দিয়ে বানাবো একটা, সো একটা ডেটা সেন্টার বানিয়ে বাকি ক্লাউড দিয়ে পরিণত করে বাকি সবগুলো কি করব, এটা চালাবো এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে, যাতে করে 10টা বানাতে হবে না, একটা ডেটা সেন্টার বানালেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। এটা কিন্তু ওই কোম্পানির যারা যারা কাজ করে তারাই ব্যবহার করতে পারবে, বাহিরে কেউ ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে তোমার প্রাইভেট ক্লাউড সিস্টেম, শর্ত সাপেক্ষে যারা ব্যবহার করতে পারে আর কি। সবাই কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা, এরপরে ধরা যাক বাংলাদেশ সরকার তার নানা মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবহারের খরচ কমাতে চায়, সেক্ষেত্রে একটি সরকারি প্রাইভেট ক্লাউড ভালোভাবে সমাধান হতে পারে। এরপর হচ্ছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ। আমরা যেমন হাইব্রিড টপোলজি পড়ছি, সবগুলো মিলেমিশে একটা হয়, এরকম এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণ ক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হয়। পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি, কারণ স্থানীয় স্থাপনা তো বানাতেই হচ্ছে এখানে, তবে স্থানীয়ভাবে কাজ করে নেওয়ার সুবিধাগুলো থাকছে, তার সাথে সাথে চাহিদা মেটানোর একটা ব্যবস্থা এখানে থাকছে পাবলিক ক্লাউডে পাঠানোর মাধ্যমে। এই হচ্ছে আমাদের ক্লাউড এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা। তো এরপর আমাদের ক্লাউডে কিছু মডেল আছে, এগুলো আসলে আমাদের তেমন প্রয়োজন নাই, এগুলো আসলে লাগে না তেমন, বুঝছো? এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা তাহলেই হবে, আমরা যতটুকু লাগবে ততটুকু পড়লাম। এই হচ্ছে আমাদের ক্লাউডের মোটামুটি এতটুকু বেসিক আলোচনা। এরপর আমাদের ক্লাউডের সুবিধা আর অসুবিধা হলেই ক্লাউড কম্পিউটিং শেষ, এরপর আমরা সিএমসি যেতে পারবো। এই পর্যন্ত যে আলোচনা করছি আজকে, এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, কথা বললো, রেসপন্স করো। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমাদের এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ক্লাউডের সুবিধা, ক্লাউড কম্পিউটিং করলে সুবিধাগুলো কি কি, এগুলো মুখস্থ রাখতে হবে, গহন অঙ্গের জন্য অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং অসুবিধা, তাহলে আমাদের ক্লাউড কম্পিউটিং শেষ। আচ্ছা, তো আমরা তো আজকে আর এটা ক্লাস নিতে পারতেছি না, আমরা এটা রাখবো, এখানেই রাখবো আজকে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামীকাল চেষ্টা করবো ইনশাল্লাহ এটা ক্লাউড কম্পিউটিং শেষ করে সিউশিয়াল প্র্যাকটিস করতে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, কথা হচ্ছে গিয়ে তোমরা চেষ্টা করবা নিয়মিত ক্লাস করার জন্য। ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের গ্রুপ ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। শনিবার থেকে আমরা চেষ্টা করতেছি গ্রুপ বিষয়ে যে ক্লাসগুলো হয়, যার যে সময় ক্লাস হওয়ার কথা সেই সময় ইনশাল্লাহ ক্লাসগুলো হবে, তোমরা অ্যাক্টিভ থাকো। আর তোমরা জানো অনেকের ইনবক্সে আমি অনেক লম্বা একটা এসএমএস পাঠাইছি, একটু সিরিয়াসলি পড়ো, রেগুলার ক্লাস করো, ক্লাস যদি মিস হয়ে যায় রেগুলার ক্লাসটা দেখে নিও, আর প্রত্যেক দিন আমার সাথে একটু যোগাযোগ করো, কতটুকু পড়া হচ্ছে, কতটুকু পড়তেছো, কী কী পড়তেছো না পড়তেছো একটু আমাকে জানাইও। আর কোনো বিষয় হেল্প লাগলে অবশ্যই আমাকে বলো, আমি তো হেল্প করার চেষ্টা করব। এই হচ্ছে কথা, একটু রেগুলার যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। আচ্ছা, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার, আমি তো এই টপিকটার নতুন বই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি দিয়ে দিব না, হ্যাঁ। নতুন বই তুমি নিছো? বইয়ে দেখো একদম শেষে লেখা আছে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। তো বলি, ক্লাসটা আমি এখন রেকর্ড সেভ করতেছি।